প্রিয় দর্শক, সিল টিভির সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা ঢাকার একটি অর্থাৎ জাতীয় একটি এবং স্থানীয় দুটি পত্রিকার সংবাদ শিরোনাম নিয়ে পর্যালোচনা করে থাকি। আজ পর্যালোচনা যিনি উপস্থিত আছেন স্টুডিওতে সিলেটের বিশিষ্ট লেখক, উদ্যোক্তা এবং অনুবাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ দর্শক। সরি আজাদ ভাই, আজকে তো আপনি চেঞ্জ হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আজকের এই অনুষ্ঠানটিও পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর যাদের সৌজন্যে আমরা অনুষ্ঠানটি সম্প্রচার করছি, যে প্রতিষ্ঠানটির সৌজন্যে, সেটি হচ্ছে পিয়াইন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টস, কৃষিভিত্তিক একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি বেকারত্ব দূর করার জন্য, বেকার সমস্যার সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই নিচ্ছি জাতীয় দৈনিক আমাদের সময় হাতে নিচ্ছি, কিছু শিরোনাম পড়ে এরপর আমরা অধ্যাপক লতিফের পর্যালোচনা শুনবো। অস্ট্রেলিয়ার ভাবনায় মেসি, বিশ্বকাপ ফুটবলে মেসি আলোচনার শীর্ষে। বাজেট, সীমান্ত হত্যা ও প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে উত্তাপ। হান্নান মাসুদের বক্তব্য এক্সপান্স করার দাবি সরকারি দলের। সংসদ নেতার সমালোচনা করার অধিকার রয়েছে বিরোধী দলীয় উপনেতা। এই শাহবাগ চত্বর নয় জাতীয় সংসদ, ডেপুটি স্পিকার। প্রথম সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। লাল গালিচা সংবর্ধনা। প্রতিনিধি দলের 23 জন। কৌশলগত অংশীদারিত্বের পথে ঢাকা, কুয়ালালামপুর। আজ আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। আমাদের সময় নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা। বিনিয়োগ খরায় ব্যাংকে অলস টাকার পাহাড়। আজ পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, প্রশ্নবোধক। ইরানি বিজয়ী, বিশ্বাস 92% ইসরায়েলি। সুইজারল্যান্ডে শুরু শান্তি আলোচনা। হাম ও হামের উপসর্গ 24 ঘন্টায় হাসপাতালে আরো সহস্রাধিক শিশু, মৃত্যু 3। সচেতনতামূলক প্রচারের ঘাটতি দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 2027 সালের হজ পালন 26 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। আদালতের আদেশ অমান্য করে শত শত দলিল। অবৈধ সুবিধা নিয়ে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি। ঘুষ অনৈতিক সুবিধা নিয়ে দলিল হচ্ছে আদিল মাহমুদ খান নগর পরিকল্পনা বিল। আমাদের সময়ের শেষ পৃষ্ঠার খবর, কবি শেখর কালিদাস রায়ের জন্ম একটি এই দিনে, তাদের একটি বিশেষ অংশ। মহাকাশে গন্ধ কি বোতলজাত করা সম্ভব? আশ্চর্যবোধক চিহ্ন আছে এখানে। কৃষি ও খাদ্য নিরাপত্তায় একগুচ্ছ উদ্যোগ। অর্থনীতি স্থিতিশীল করতে 2 বছর লাগবে, অর্থমন্ত্রী। কাতারের সড়কে কানাইঘাটে 5 প্রবাসী নিহত। বিনিয়োগকারীদের জন্য হবে ওয়ান স্টপ উইন্ডো সেবা, বাণিজ্য মন্ত্রী। জেওল সম্পর্কে তার রানারের স্বীকারোক্তি, আপনাদের কথা মতো ইলিয়াসালকে গুম করলাম। প্রভাবশালীদের ছত্রছায়ায় বারবারন্ত কিশোর গ্যাং। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ হয়ে উঠেছে কিশোররা। নরসিংদীতে কিশোরদের দাপটে আতঙ্কের জনপদ নরসিংদী। গাজীপুর, অপরাধের হাতিয়ার হয়ে উঠছে কিশোররা গাজীপুরে। লক্ষ্মীপুরের রায়পুরে কিশোরদের সহিংস আধিপত্য। যুক্তরাষ্ট্রের সড়কে নিহত বরিশালের ব্যবসায়ী। গবেষণা কেন্দ্র হয়ে গেছে রোহিঙ্গাদের আবাসস্থল। উজানির ঢলে ডুবছে উত্তরাঞ্চল, সারা দেশে নদ নদীর পানি বাড়ার বন্যার সংখ্যা। 3 দিন অতি ভারী বৃষ্টির আভাস 3 বিভাগে। 13 কোটি টাকার প্রকল্প উদ্বোধনের ঘণ্টাখানেকের মাথায় ব্রিজে ফাটল। কালুরঘাট ডিসিক এলাকায় অস্ত্র উঁচিয়ে গুলি। প্রতিবার আমরা কিছু শিরোনাম পড়লাম। আমরা শুরু করি, গতকাল সংসদ বেশ উত্তপ্ত ছিল। আর 3টি বিশেষ দিক আছে। হান্নান মাসুদের বক্তব্য নিয়ে এক্সপাঞ্জের বিষয়, সংসদ উপনেতার বক্তব্য আছে, ডেপুটি স্পিকারের বক্তব্য আছে। কেমন লাগলো এই দৃশ্যটা কালকে? না, বিষয়টা হচ্ছে আজাদ ভাই, সংসদটা অ্যাকচুয়ালি এই যে জুলাই বিপ্লবের পরের যে সংসদ, এই সংসদটা হওয়ার কথা ছিল দেশের উন্নয়নের সংসদ। দেশের মানুষের সব মানুষের 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের ভাগ্য নিয়ে কথাবার্তা বলার সংসদ হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক ভাবে সংসদে এমন কিছু কথাবার্তা বলা হয়, কেউ দেশ নিয়ে কথাবার্তা বলেন, কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কথাবার্তা বলেন,
মানে মুক্তিযুদ্ধ নিয়ে পজিটিভ কথাবার্তা বলবেন, কিন্তু অনাকাঙ্ক্ষিত কথাবার্তা অনেকে বলেন, অনেকে আগস্টের বিপ্লব নিয়ে কথাবার্তা বলেন, এই নিয়ে হুলস্থুল মানে চিৎকার চেঁচামেচি, সময় নষ্ট হয় ঘন্টার পর ঘন্টা। সংসদটা ইফেক্টিভ হচ্ছে কিনা, সংসদটা জাতির কাজে লাগছে কিনা, এইটা বোঝা উচিত সব সংসদ সদস্যদের, এবং বিশেষ করে যারা সংসদ পরিচালনা করছেন সবার। হান্নান মাসুদের যে বক্তব্যটা ছিল, আমি একটু জানতে চাই যে বিষয়গুলোর কথা বলেন আপনি, যে বিষয়গুলো আলোচিত হয় সেগুলো আলোচনা বাইরে রাখাই উচিত বা এতটা গুরুত্ব দেওয়া উচিত, এগুলোর সাথে জনসংশ্লিষ্টতা আছে। জনসংশ্লিষ্টতা আপনার ইমোশনাল জনসংশ্লিষ্টতা, কিন্তু বা মানুষের ভাগ্য নিয়ে যে চিন্তা ভাবনা, যে সংসদে এই যে পলিসি বাজেট অধিবেশনে কথাবার্তা হওয়া ছিল, সবই ছিল উন্নয়ন নিয়ে কথাবার্তা, কিভাবে উন্নয়ন হবে, বাজেটের দুর্বল দিকগুলা হাইলাইট করে দেওয়া, এইগুলোই ছিল কথাবার্তা। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এগুলা বলা হচ্ছে না। যে কথা নিয়ে উত্তপ্ত সংসদ, সেটা হচ্ছে হান্নান মাসুদের বক্তব্য আমি শুনেছি। আমার মনে হয় নাই যে এই বক্তব্যে কোনো ভুল হয়েছে, যেখানে এক্সপান্ড করা হয় নাই। কারণ হচ্ছে এটা উচিত, বিরোধী দলের উচিত যে সরকারি দল যেহেতু দেশ চালাচ্ছে, তাদের সবাইকে নিয়ে সমালোচনা করা উচিত। হ্যাঁ, এবং প্রধানমন্ত্রীকে আমি অবশ্যই সমালোচনা করছি। সমালোচনা প্রধানমন্ত্রীকে ভালো একটা রুট দেবে, যে কোন রুটে যাবে প্রধানমন্ত্রী, সেই রুটটা দেবে। আমরা বুশেস ডিসিশন মেকিং নামে একটা বই আমাদের মানে বাজারে আছে। এই বইটা হচ্ছে বুশ কিভাবে ডিসিশন নিতেন, জুনিয়র বুশ পক্ষ বিপক্ষের লোক সামনে নিয়ে কথা বলতেন, এবং কথা বলার পরে উনি ডিসিশন নিতেন। এই কথা বলাটা মাননীয় প্রধানমন্ত্রীকে তার দিক নির্দেশনা দিবে, দেশটাকে কিভাবে চালাবে তার দিক নির্দেশনা দিবে। এখানে ডেপুটি স্পিকার এবং স্পিকার চমৎকার ভাবে সংসদ চালাচ্ছেন, নিঃসন্দেহে খুব চমৎকার। কিন্তু এইটা গতকালকের ঘটনা, যেটা শাহবাগ চত্বর জাতীয় সংসদ, এইটা ডেপুটি স্পিকারের মুখে খুব সুন্দর শোনায় নাই। কারণ ডেপুটি স্পিকার আমরা ইন্ডিয়ান পার্লামেন্টেও দেখেছি প্রচুর তর্ক বিতর্ক হয়, কিন্তু স্পিকার সবসময় নিরপেক্ষ থাকে। স্পিকারের জায়গা চেয়ারটা তো নিরপেক্ষ। এই বক্তব্যটা আসলে এই ডেপুটি স্পিকার হচ্ছে খুবই আনলাইটেড পার্সন, খুব চমৎকার। হ্যাঁ, কিন্তু ওনার এই বক্তব্যটা, ওনার একটা সীমাবদ্ধতা, ওনার একটু কাটিয়ে ওঠা উচিত। এরপরে যে নিউজটা নিয়ে কথা বলা উচিত, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানে মালয়েশিয়া সফর করেছেন। মালয়েশিয়া আসলে আমাদের মানে ইকোনমিতে ইনপুট দিচ্ছে। মালয়েশিয়া একটা শ্রমবাজার, বিশাল শ্রমবাজার, এবং আমাদের যে শ্রমবাজার, এই শ্রমবাজারটা যেহেতু আমরা দেশে মানুষকে কর্মসংস্থান দিতে পারছি না, সেহেতু শ্রমবাজারটা আমাদের আসলে মনিটর করা খুবই দরকার, এবং যারা এইসব বিষয়ে খুবই দক্ষ তাদেরকে আনা দরকার শ্রমিক মন্ত্রণালয় বা শ্রম সংশ্লিষ্ট বিষয়গুলোতে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে মালয়েশিয়া সফর করেছেন, এটা প্রশংসাযোগ্য বিষয়, যে মালয়েশিয়ায় গিয়ে উনি শ্রমবাজারটাকে ফ্লুয়েন্ট করে দিবেন, যাতে মালয়েশিয়ায় অনেক অবৈধ বৈধ শ্রমিক নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেক মানে শ্রমিক হ্যারাসমেন্টের শিকার হয়, এইগুলো যাতে না হয়, দেশের মানুষ যাতে বাইরে যেতে চায়। আজাদ ভাই, একটা নিউজ দেখেন, একটা নিউজ আমি সংশ্লিষ্ট একটা নিউজ দেখাই। প্রভাবশালীদের ছত্রছায়া বারবার কিশোর গ্যাং, এই যে কিশোর গ্যাং, এদের আমি হলে কি করতাম? আমার যদি বাপের টাকা থাকতো আমি বিদেশ যেতাম। হ্যাঁ, বাপের টাকা থাকতো আমি বিদেশে গিয়ে কাজ করতাম। হ্যাঁ, বাপের টাকা থাকতো আমি বিদেশ গিয়ে পড়াশোনা করতাম। এই দেশে যারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎটা কি? তারা যখন নিজের ভবিষ্যৎটাকে অন্ধকার দেখে, এই দেশে চাকরি পাবো না, এই দেশে টাকা ছাড়া চাকরি হবে না, এই দেশে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো না। এই যে আপনি আরেকটা নিউজ দেখেন, আমি একটু সংযুক্ত করি, চাকরি পেলেও ঘুষ ছাড়া চলতে পারবো না। এখন আরেকটা নিউজ দেখেন, বিনিয়োগের খোলায় ব্যাংকে অলস টাকার পাহাড়। এই যে দেশে বিনিয়োগ হচ্ছে না, ব্যবসা বাণিজ্য স্থবিরতা, পলিসি মেকিং এর স্থবিরতা, এই যে কয়েকদিন আগে সান্ধ্য আইন চালু করা হলো এবং সারা দেশের ইকোনমিকে পঙ্গু করে দেওয়া হলো। এই কথাটা আসলে অর্থনীতিবিদরা বলে না কেন আমি জানি না। এই যে বিষয়টা, এই বিষয়টা তো রিলেটেড। এই যে কিশোররা নষ্ট হচ্ছে, কিশোররা আমি গেলেও তো নষ্ট হতাম, আমার তো আর কোনো পথ ছিল না। এই জিনিসটা আমাদের সমাজ বিজ্ঞানী যারা আছেন, যারা এক্সপার্ট আছেন, তাদের ভাবা উচিত যে এই যে কিশোররা নষ্ট হচ্ছে, ব্যাংকে অলস টাকা, তারপর এই যে কাজ করা হচ্ছে না। এখন বিদেশে, এখন সাময়িক একটা সমাধান হিসাবে বিদেশে শ্রমবাজারটাকে ফ্লুয়েন্ট করা দরকার। আমাদের যেগুলা বিদেশে মিশন যেগুলো আছে, আজাদ ভাই, এগুলা নিয়ে প্রায় কথাবার্তা শোনা যায়, মিশন গুলা ভেরি ইনঅ্যাক্টিভ। তাদের বড় দায়িত্ব ছিল কিন্তু ইনঅ্যাক্টিভ, টোটালি ইনঅ্যাক্টিভ। মিশন গুলা বিলাসবহুল মানে বিলাসবহুল জীবনযাপন করছে, এবং মিশনে যারা আছে তারা বিভিন্ন ভাবে, এবং মালয়েশিয়া বিভিন্ন দেশে যে শ্রমিকরা আছে তাদের কথাবার্তা পর্যন্ত শুনে না, অথচ এদের সরাসরি ইন্টারেস্ট থাকা দরকার ছিল দূতাবাসে। আপনি সেই জিনিস একটা বিকল্প লক্ষ্য করেছেন যে রাজনৈতিক দল যখন সরকারে থাকে, তখন যারা আমাদের বিদেশে রাষ্ট্রদূত হন
তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রভাবিত ব্যক্তিত্ব। আরেকটা বিষয় হচ্ছে বিদেশে যারা রাজনীতি করে, পেশাজীবী হন না, বিদেশে যারা রাজনীতি করে তারাও এই চাঙ্গা হয়ে ওঠে। মানে ওই যেমন মানে আকাশে বজ্রপাত হলে যেরকম মাছগুলা মানে রং ধরে উঠে উঠে আসে উপরে, সেরকম উপরে উঠে পেশাদারিত্ব গুরুত্ব পাচ্ছে না। হ্যাঁ, পেশাদারিত্ব আমাদের কোথাও গুরুত্ব পাচ্ছে না। আমাদের দেশেই দেখেন, দেশে ওই যে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, এগুলা আরেকটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক সরকার। রাজনৈতিক সরকার আসার সাথে সাথে প্রত্যেকটা প্রতিষ্ঠানে শ্রমিক দল, শ্রমিক সংগঠন গুলা সক্রিয় হতে, এরা কাজ করে না, এরা কাজ করার দরকার নাই। তাদের ঊর্ধ্বতন যারা আছে তারা টেবিলে বসাতে পারবে না। ঊর্ধ্বতন অনেকেই জড়িত পলিটিক্সে এবং তারা বিভিন্ন পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কাজ করে। হ্যাঁ, তাদের কোনোভাবেই কাম্য নয় বা পারে একটা বিশাল অংশ, এবং যেহেতু একটা বিশাল অংশ কাজ না করে বেতন পায়, কাজ না করে তাদের অবস্থা নিয়ে হয়, বাকিরা কি করবে? বাকিরা ফলো করবে না। হ্যাঁ, এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানই ইনএফিশিয়েন্ট, ইনএক্টিভ হয়ে যাচ্ছে। ভাই, এখানে একটা বিষয় নিয়ে খুব কথা হচ্ছে, মালয়েশিয়ার সফর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, এরপর তিনি চীন যাবেন। যে কথাটা খুব বেশি আলোচিত হচ্ছে বা যে বিষয়টি, সেটা হচ্ছে যে তার প্রথমে ভারত যাওয়ার একটা সম্ভাবনা আমরা শুনেছিলাম, তিনি ভারত না গিয়ে মালয়েশিয়া এবং চীন যাচ্ছেন। এতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের কোনো টানাপোড়েন হবে কিনা? না, এটা আসলে একটা ব্যালেন্সিং এর ব্যাপার। ভারত আমাদের প্রতিবেশী দেশ, হ্যাঁ, সুতরাং প্রতিবেশীর অগ্রাধিকার অবশ্যই দরকার। প্রতিবেশী আমাদের অর্থনীতির জন্য পজিটিভ না নেগেটিভ সেটা বিষয় না, বিষয় হচ্ছে প্রতিবেশীর অগ্রাধিকার হওয়া উচিত ছিল। এখন তারা পলিসি কিভাবে মিট করছে আমি জানি না। আমি হলে সিদ্ধান্ত নিতাম আগে ভারত দেওয়ার জন্য, এরপরে আমাদের যারা মানে কি আমাদের অর্থনৈতিক কি প্লেয়ার যারা আছে, চীন যাওয়ার জন্য বা মালয়েশিয়া যাওয়ার জন্য বা মিডল ইস্ট যাওয়ার জন্য, এরকম সিদ্ধান্ত নিতাম। আগে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, আমাদের অনেকগুলো সমস্যা আছে, সমস্যা যেগুলো আছে আছে, কিন্তু আমাদের সুসম্পর্কটা থাকতে হবে। সম্পর্কের উপর নির্ভর, সম্পর্কের উপর নির্ভর করে। সম্পর্কটা যখন স্মুথ হয়, সম্পর্কটা যখন আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে যাওয়া আসা হয়, চা পানি খাওয়া হয়, তাহলে প্রতিবেশীর সম্পর্ক যতই খারাপ থাকুক, ভিতরে যত সমস্যা থাকুক, এই সমস্যাগুলো সামনে আসবে না। হ্যাঁ, সমস্যাগুলো থাকবে, তোমার মনে করেন মামলা থাকবে, একটা মামলা করতে থাকবে, কিন্তু আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, এই যে ফ্লুয়েন্ট মানে রিলেশনশিপ, এটা প্রতিবেশী চেঞ্জ করা যায় না। মাননীয় বিরোধী দলীয় নেতা একবার বলেছেন, আমি সব চেঞ্জ করতে পারবো, প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। এইটা হচ্ছে বাস্তবতা। এখন প্রতিবেশীর অগ্রাধিকার হওয়া উচিত ছিল যে বিদেশ, মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ সফরে অগ্রাধিকার হওয়া উচিত হচ্ছে প্রতিবেশী, এরপরে আপনি অন্য জিনিসগুলা সামালবেন। কারণ প্রতিবেশীর সাথে এই যে বর্ডারে আমাদের সমস্যা, অনেকগুলো সমস্যা, আপনি যদি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতেন তাহলে বর্ডারের সমস্যাগুলো থাকতো না। হ্যাঁ, সম্পর্ক যাই থাক, এখন দেশে প্রতিবেশী দেশে অনেক সমস্যা আছে এবং এইগুলো আলোচনার মাধ্যমে এই সমস্যাটা রিলেশনশিপটা ভালো থাকা দরকার। আপনি ভিতরে যাই থাকুক, আপনার ভিতরে মামলা মোকদ্দমা থাকবে, এই থাকবে সেই থাকবে, সবই থাকবে, হ্যাঁ, কিন্তু থাকবে। হ্যাঁ, যেহেতু মানুষ আছে, মানুষের মধ্যে মানে সংঘাত থাকবেই, কিন্তু সংঘাত থাকবে। এবং ভারত এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আসলে ভালো না। ভারত এবং বাংলাদেশে, ভারত যদিও চরম গণতান্ত্রিক দেশ বলে ইয়ে করে, এখানে আপনার একটা নিউজ আছে অন্য একটা পত্রিকায় যে ভারতে 30% মসজিদ ভেঙে ফেলছে ওরা। হ্যাঁ, একটা গণতান্ত্রিক দেশে মানুষের অগ্রাধিকার থাকা উচিত, প্রত্যেকটা মানুষের দায়িত্ব নেওয়া উচিত। ভারত যদি বৃহত্তম গণতান্ত্রিক দেশ দাবি করে থাকে, তাহলে মসজিদ ভাঙার সাথে কোনো সম্পর্ক নেই। যাই হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রী বা তার সরকার যেটা বিবেচনা করেছেন, সেজন্য এটা উচিত ছিল। এখন ঠিক আছে, এরকম যাওয়া হয়েছে, আমার মনে হয় পরে পরবর্তীতে ভারত গেলে এই জিনিসটাকে মিনিমাইজ করা যাবে। এটা তো খুব বড় কিছু হবে না। আমরা হাম নিয়ে একটু কথা বলি, যদিও প্রতিদিনই আমরা বলছি হামের টিকা আসেনি, আমরা শুনছিলাম, এবং চিকিৎসা তো হচ্ছে না। না, বিষয়টা হচ্ছে আপনার যখন কোনো অসুখ হয়, যেমন আমার ওয়াইফ এখন মানে স্কেবিজের প্রবলেমের মধ্যে আছে, আমরা ডাক্তার একজন দেখাই, আরেকজন দেখাই, না হলে বিদেশ যাই। এখন এতদিন থেকে এতটা বাচ্চা মানে মারা যাচ্ছে, আপনি খালি দোষ দিয়ে তো হবে না রে ভাই, দোষ দিয়ে এটা সমাধান তো হবে না। সমাধানের জন্য আপনার পথ বেছে নিতে হবে। আপনি দোষারোপ করে যদি সমাধান হতো, আপনি সারাদিন দুষ্কৃতায় দেখেন ইউনুসের 14 গোষ্ঠী উদ্ধার করেন, কিন্তু সেটা হচ্ছে সমাধান না। সমাধানটা হচ্ছে হয়তো দেশের এক্সপার্টরা পারছেন না, বিদেশের এক্সপার্টদের সহযোগিতা নেওয়া উচিত। এই যে কিউবা সারা দুনিয়া মেডিকেল এক্সপার্ট নিয়ে কথাবার্তা বলে, মেডিকেল এক্সপার্টাইজ তাদের আছে, তাদের পরামর্শ নেওয়া উচিত এবং এদের আনা উচিত, এবং এগুলো করা হয়। যেমন আপনি লি কুয়ান উই, সিঙ্গাপুরের জনক, লি কুয়ান উই তার ইকোনমিকে ধ্বংসস্তূপ থেকে তুলেছিল একজন ব্রিটিশ অর্থনীতিবিদের সহায়তায়, এবং মানুষ এরকম এক্সপার্টাইজ নেয়। আপনার বদর যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধাদের প্রশিক্ষণ দিলেন ইহুদি একজনের মাধ্যমে।
যে তীর চালনায় দক্ষ ছিল তাকে তীর চালনা শিখালে নাই না। এইজন এক্সপার্টের যেগুলো দরকার হয়। এখন আপনি বারবার এই যে সমস্যাটা আপনার সমাধান হচ্ছে না, এটা নিয়ে আপনি আছেন, শিশুগুলো মারা যাচ্ছে, দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, ওর ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত না যে আমরা পারছি না বিদেশে এক্সপার্ট এনে এইগুলো দেখা। আমরা আশা করবো অতি তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেয়। আমরা ইলিয়াস আলী আমাদের খুব পরিচিত একজন মানুষ এবং খুব সম্ভাবনাময় একজন মানুষ ছিলেন। তাকে গুম করা হয়েছিল, এখন পর্যন্ত ফিরে আসেনি, যদিও সবাই আশা করছেন এখনো যে তিনি ফিরে আসবেন। কিন্তু যে এই পর্যন্ত যা তথ্য আমাদের কাছে এসছে বা আমাদের সামনে এসছে, যে ইলিয়াস আলী আসলে একটা পরিকল্পিত ষড়যন্ত্রের এই যে শিকার হয়েছেন। না, এটা তো ঠিক আছে, পরিকল্পিত ষড়যন্ত্র তো এই গত স্বৈরাচারের সময় চলছে একবার অবিরাম। ইলিয়াস আলী তো একটা প্রধান, আরো অনেক হাজার হাজার মানুষ গুম হয়েছে, হাজার মানুষ আয়না করেছিল, এগুলো তো অবাস্তব না। এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করতে চাই। এই চ্যাপ্টারটা ক্লোজ করার জন্য গুমের অধ্যাদেশ যেটা ইউনূস স্যার করেছিলেন, এইটাকে রাখা উচিত ছিল, এটা রাখা হয় নাই। যখন অতি সত্বর একটা গুমের আইন করা হোক, গুম বিরুদ্ধে আইন করা হোক। এই আইন না করলে কিন্তু জুলাই চেতনা রেজিস্টে যাবে, এবং জুলাই চেতনা রেজিস্টে গেলে অ্যাকচুয়ালি কি হবে, মাননীয় যারা সরকার পরিচালনায় আছেন তাদের একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, যে স্বৈরাচার, বিশাল স্বৈরাচার, বিশাল মহিরুহ। হ্যাঁ, হুমায়ুন আহমেদ বলেছিল মানুষ যখন মানে হয়, তখন অসৎ জিনিসটা অসৎ গাছের মতো বড় হয়। হ্যাঁ, অসৎ গাছের মতো তাকে উপড়ানো যায় না। সেরকম স্বৈরাচার এই উপড়ানো যায় না, এই স্বৈরাচারকে উপড়িয়ে ফেলেছে। আমরা আসি একটু স্থানীয় পত্রিকায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একটা বিষয় আমি কথা বলতে যাচ্ছিলাম আমাদের সময়। হ্যাঁ, আমাদের সময় এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী আজকে পদত্যাগ করছেন। প্রশ্ন দেখেন, হ্যাঁ, পদত্যাগ এগুলো বিষয় না, এগুলা বিষয় না। হ্যাঁ, এই কালচারটা আসা উচিত আমাদের দেশে। জাপানের প্রধানমন্ত্রীরা 1 মাসের মধ্যে 10 জন পদত্যাগ করেন, তো কি হয়? কিছু হয় না। তো আমাদের এই মানসিকতা আসা উচিত যে সরকারে চেঞ্জ হলে কিছুই হবে না আমাদের। হ্যাঁ, অন্যরা লিগাসি টেনে নেবে। হ্যাঁ, এটা আসা উচিত আমাদের, এই মানসিকতাটা আসা উচিত। আমরা তো যে নজিরগুলো দেখি যে ইরানের প্রেসিডেন্ট আহমদিনেজাদ 2 টার্ম শেষে দেখা গেল তার বেসপা একটা ছিল ইয়েতে, ওই বেসপা চলে বের হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো আমাদের প্রধানমন্ত্রীর পদ, একটি ছোটখাটো সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের পদ ছাড়তে রাজি হয় না কেউ। আমরা জালালাবাদের দিকে নজর দিয়েছিল। সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হরমুজ খুলতে 2 শর্ত ইরানের। ভারতে 45 দিনে 23 মসজিদ গুড়িয়ে দিল বিজেপি। নজরুল বসু ঘোষণা করে গেজেট প্রকাশ। সাক্ষীর বর্ণনা, যেভাবে গুম হলো ইলিয়াস আলী। রাজনৈতিক 23 বছর 23,865 মামলা প্রত্যাহার। ডিসি সরোয়ার বদলি, প্রতিবাদী বিক্ষোভ। শপথে বহাল না করলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি। আয়কর কাঠামোর বড় বৈষম্য সিপিডি। $28 বিলিয়ন ঋণ নেবে সরকার। 28 বছর বিশ্বকাপে ফিরে মেসিদের চ্যালেঞ্জ প্রস্তুত অস্ট্রিয়া। বিশ্বকাপের 1000তম ম্যাচে জাপানের ইতিহাস গড়া জয়। কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটে 5 জন নিহত। নবীগঞ্জের ট্রাক চাপায় সিএনজি চালক নিহত। শেষ পৃষ্ঠায় 20 দিনের রেমিটেন্স এলো 23,984 কোটি টাকা। পাঠানপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে সিসি প্রশাসক। নাগরিক সমস্যার সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য নিরাপত্তায় প্রতি ইঞ্চি জমি কাজে লাগাতে হবে বিভাগীয় কমিশনার। কাতারে 5 প্রবাসী নিহতের ঘটনায় মন্ত্রী আরিফের শোক। ডাক্তার জুবায়দার জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া মাহফিল। গর্বিত মা বাবাকে সম্মাননা জানালো এঞ্জেল ফাউন্ডেশন। পিতামাতার ত্যাগ অবদানের কারণে সন্তানরা সমাজে প্রতিষ্ঠিত সিসি প্রশাসক। র্যাব বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ। নর্থ ইস্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির সভা। সুনামগঞ্জে কৃষি রেফর্ম আসামি কুমিল্লা আটক। শিবের বাজারে ইয়াবা সহ মাদক কারবারি আটক। প্রধানমন্ত্রী হান্নান মাসির বক্তব্য সংসদে উত্তেজনা। 4 মাসে 90 লাখ কেজি চা উৎপাদন, 130% উৎপাদন বৃদ্ধি। একটি ভালো খবর। সর্বশেষে শিরোনাম পড়লাম। আপনি যদি একটু আলোচনা করেন বন্যা পরিস্থিতি, একটু বন্যার একটা আভাস তো আমরা পেয়ে গেছি, প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? না, বন্যা তো হবে, বাংলাদেশে বন্যা হবে। এবং প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বলেছিলেন বন্যা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, অভিশাপ নয়। কারণ বন্যা হলে এই যে পলিমাটি আসে, বন্যা হলে আপনার কাঠ আসে, বন্যা হলে পাথর আসে। হ্যাঁ, বন্যা হলে অনেক কিছু হয়। আপনি এটা আলাদা একটা সিস্টেম। আমি একটু স্মরণ করতে চাই, আপনারা পেয়েছেন কিনা জানি না,
সুরমা নদীর আত্মকথা হুম। একটি একটা প্রবন্ধ প্রবন্ধ ছিল, আমরা পড়েছিলাম, আমাদের পাঠ্যতে ছিল। পাঠ্যতে ছিল, পেয়েছেন তাইলে। এই চমৎকার ভাবে কিন্তু এই কথাগুলো উঠে এসেছে যে বন্যা হলে কি হয়, সুফল কুফল দিতে। ব্যাপার হচ্ছে বন্যার জন্য আমাদের প্রস্তুতির দরকার। হ্যাঁ, এই আপনি অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলেন নৌকা নিয়ে। হ্যাঁ, বন্যার প্রধান বাহন হচ্ছে নৌকা, এবং বন্যা যেসব এলাকায় বন্যা হয় সেসব এলাকায় প্রত্যেকটা বাড়িতে একটা নৌকা থাকা দরকার। হ্যাঁ, এক সময়, হ্যাঁ, এখন থাকা দরকার, এই প্রস্তুতি আসা দরকার। এখন তো নৌকার বদলে অনেকগুলা মেকানিজম আসছে, স্পিড বোট, এই যে এইসব অনেকগুলো আসছে, যারা অবস্থাপন্ন নৌকারা ভালো একটা ব্যবস্থা রাখবে, যারা অবস্থাও নাই তারা পুরাতন আমলের নৌকাই রাখবে। একটা ব্যবস্থা রাখা দরকার যাতে মানুষগুলা সেফ থাকে। আপনি আপনার নিরাপত্তা আপনাকে দেখতে হবে। আসলে একটা দেশের, আমাদের মতো দেশে যেখানে ম্যানেজমেন্ট খুব দুর্বল, সেখানে সরকারের উপর কোনো মতেই আস্থা রাখা উচিত না। প্রত্যেকে নিরাপত্তা দেখতে হবে, তখন সম্মিলিত ভাবে সারা দেশের উন্নয়ন হবে। আর যদি আপনি মনে করেন সরকার করবে, তাহলে সরকার করা সম্ভব না। করাপশনের একটা বিশাল একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে কিছুই হবে না। এই নেটওয়ার্কে যা করতে চাইবেন, মাননীয় যে আগে শিল্পমন্ত্রী ছিলেন মতিউর নিজামী সাহেব, ওনার সাথে আমি একবার কথা বলছিলাম একটা বিষয় নিয়ে। তো উনি বলেন, ভাই সরকারকে কেন ছুবেন, সরকারকে ছুলেই তো দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতির বাইরে যেতে পারবো না। আপনারা নিজেরা দেখেন একটা নেটওয়ার্ক করতে পারবেন না। এইটাই হচ্ছে আমাদের মাথায় আনতে হবে। সারা দেখেন আমেরিকার ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি খুবই ভালো, চমৎকার ভালো। প্রত্যেকটা প্রতিষ্ঠানই তাদের ভালো চলে। এর কারণটা হচ্ছে প্রত্যেকটা খাতই তাদের প্রাইভেট, প্রত্যেকটা খাতই প্রাইভেট হ্যান্ডে চলে। হ্যাঁ, এবং প্রাইভেট হ্যান্ডে এফিসিয়েন্সি আসে। আপনার যদি সরকার যদি ভালো একটা সুপারভাইজার হয়, প্রাইভেট হ্যান্ড কখনো সরকারকে ছাড়িয়ে যেতে পারে। আমাদের সমস্যাটা হচ্ছে প্রাইভেটে যারা থাকে তাকে সরকারকে চালায়। এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী একবার বলছিল, আগে জানতাম কুত্তা লেজুর লড়ায়, এখন দেখি লেজুর কুত্তা লড়ায়, লেজ কুত্তা লড়ায়। এই যে বিষয়টা এসালম ব্যাপারটা, এসালম থেকে সারা দেশকে চালাচ্ছে। এই যে আমাদের বিষয়টা, আমরা সরকার কি এটাই আমরা বুঝি না। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। আমি জিজ্ঞেস করছিলাম আপনাকে যে প্রাইভেটাইজেশন বোর্ড আছে, সবই আছে। এই যে প্রাইভেটাইজেশন শুধু এসালম। হ্যাঁ, এখন এসালম যদি সরকার চালায়, হ্যাঁ, বিদেশে অদৃশ্য থেকে, তাহলে আপনি কাকে কি বলবেন? কাতারে একটা দুর্ঘটনায় আমাদের 5 জন কানাডাতে মারা গেছেন। জি, 5 জন কানাডাতে মারা গেছেন। এটা তো খুবই দুঃখজনক বিষয়, এবং দুর্ঘটনা হবেই, সড়ক যেহেতু আছে দুর্ঘটনা হবেই। আমরা মাগফিরাত কামনা করছি, এবং কাতারে অবশ্যই ওদের সিস্টেম অনেক ভালো, এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আল্লাহর। এখন আমরা জেলা প্রশাসক পূর্ণ হওয়ার আগে তাকে এইটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। জেলা প্রশাসক আসার পরে আমরা অনেক প্রশংসাবাণী করেছিলাম জেলা প্রশাসক নিয়ে, এবং উনি অনেক উদ্যোগ নিয়েছিলেন। সাকসেসফুল হতে পারেন নাই, অনেকগুলো করেছেন, অল্প অল্প সাকসেস আসছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি সাদা কথা দেখেন বিশাল একটা সাকসেস আসছে। এরপরেও তো মানে স্ট্রিট যে বেন্ডার টেন্ডার এগুলো তো সাকসেস হয় না, এটা হওয়ার কথাও না। কিন্তু ওনার উদ্যোগটা ছিল, এবং সবচেয়ে বড় যে স্টেপটা নিয়েছিলেন এটা হচ্ছে মাজার নিয়ে। মাজারে এই যে কায়েমি স্বার্থ, এই কায়েমি স্বার্থ দীর্ঘদিন থেকে আসছে, চলে আসছে। এই কায়েমি স্বার্থ বিরুদ্ধে একটা বিশাল প্রতিবাদ ছিল সার্ভারের ডিসিশন। হ্যাঁ, সার্ভার ডিসিশন ছিল। হ্যাঁ, এটাকে আপনি অন্যভাবে আনতে পারতেন, অন্যভাবে ফর্মুলা দিয়ে আনতে পারতেন, চিন্তা করতে পারতেন। না করে আপনি সার্ভারকে চেঞ্জ করলে কায়েমি স্বার্থ তো আবার চেপে পড়ে। এখানে আমি জেলা প্রশাসকের উদ্যোগের সাথে আমরা একমত অবশ্যই, এবং সিলেটের মানুষ একমত। কিন্তু তার যে এত তাড়াহুড়ো, এত বেশি প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ, এইগুলি তো সমস্যা। তিনি পারতেন, লতিফ ভাই, আমি যেটা ব্যক্তিগত মনে করি, তিনি পারতেন সিলেটের যারা বিশিষ্টজন আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সামাজিক নেতৃবৃন্দ আছেন, পেশাজীবী নেতৃবৃন্দ আছেন, মাজার কর্তৃপক্ষ, সবার সাথে তো এই বিষয় নিয়ে আলোচনা করতে সম্মিলিত। বিষয়টা হচ্ছে সার্ভার যে স্টেপ নিয়েছেন, আমি এর পক্ষপাতী। এর কারণ হচ্ছে, এখানে দেখেন সার্ভার স্টেপ নিয়ে টিকতে পারলেন না। কারণটা কি? কারণটা হচ্ছে ওই কায়েমি স্বার্থ। আপনি কথাবার্তা বলে এটা করতে পারবেন না। এটা এমন একটা নেটওয়ার্ক, এটা একটা শক্তিশালী নেটওয়ার্ক, এমন শক্তিশালী নেটওয়ার্ক, এদের ইয়ে বলে টাচ, এদের হাত অনেক দূর, এদের গভীরতা অনেক বেশি। হ্যাঁ, এদেরকে সহজে আপনি করতে পারবেন না। সার্ভার যেটা স্টেপ নিয়েছিলেন ঠিক ছিল, যদি সরকার এটাকে আপনার সাপোর্ট দিত তাহলে টিকে যেতে পারতো। সরকার যে নেটওয়ার্কের কথা আপনি বললেন, এর বাইরে সরকার যেতে পারছে না। এর আগে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। এটা ছিল ওই যে নজরুলের আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, এইটাই ছিল সার্ভারের স্টেপ। হ্যাঁ, এই স্টেপ নিতেই হবে। আপনি যেখানে কায়েমি স্বার্থ গ্রুপ মানে বেড়ে আসে, বসে আছে, সেখানে উনি হচ্ছে সার্ভার সাহেব অবশ্য সরকারের সাথে কথা বলতে পারতেন, সরকারের ইনার বডিতে কথা বলতে পারতেন, আমি এই ডিসিশনটা নিতে যাচ্ছি, আমাকে সাপোর্ট দেন।
হ্যাঁ, এই সাপোর্টটা নিয়ে ওনার করা উচিত ছিল। হ্যাঁ, লতি ভাই, এখানে মানুষের আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা এবং সিলেটবাসীর গর্ববোধ জড়িত। এখানে এই আকস্মিক একটা আঘাত, এটা কতটুকু যুক্তিযুক্ত? না, একটু সম্মানিত পাচ্ছেন, আরো আঘাত এটাই করতে হবে, কিন্তু করতে হবে যে উনি আসলে কিছু স্টেপে ভুল করেছে। সেটা হচ্ছে যে আগের যে ইয়েগুলো ছিল এগুলা সিলগালা না করে ওগুলা টাকাটা কিভাবে আনতে হয়, তখন এটা মানুষের আবেগকে স্টার্ট করতো না। টাকাটা যদি আপনার মাজারের উন্নয়নে, মাজারে একটা বিশাল মাদ্রাসা হতো, মাজারে একটা বিশাল শিক্ষা প্রতিষ্ঠান হতো, মাজারে মানুষের একটা টাকার জায়গা হতো, বা মানে ইয়ে বা যারা বাস্তুহারা, যারা বাস্তুহারা টাকার ব্যবস্থা করতেন, এটা এই বিশাল পরিকল্পনা মানুষের সামনে আনতেন যে আমি এই জিনিসটা করতে চাচ্ছি। এই কথাটাই বলছিলাম যে যদি যাদের কথা বললাম তাদের সাথে যদি খুব বেশি আলোচনা না করে আপনার ইনার বডিতে আলাপ করে এবং মানুষকে সচেতন, মানুষকে তুলে আনতে হবে সামনে, তখন সবাই এটাকে সাপোর্ট করবে। সচেতন মানুষকে আনার জন্য এটা সচেতনতা সৃষ্টি উনি না করে আরেকটা বডিকে দিয়ে এটা করা উচিত ছিল, এবং উনি পরবর্তীতে স্টেপ নেওয়া উচিত ছিল। তিনি স্ট্র্যাটেজি কিছু ভুল হয়েছে, যে কাজটা করতেন সরাসরি প্রশাসনিক ক্ষমতা, কায়েমি স্বার্থ দূর করা। আসলে আমরা এখন আসি, আমাদের সময় শেষ হয়েছে। যে শিরোনামগুলো আমরা পড়েছি বাদ দিই। এক রাতে তছনছ শতাধিক দোকান, আমরা শ্যামল সিলেট পড়ছি। সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। বেনিবাজারের কুশিয়া নদীতে আবারও ভাঙন। জঙ্গলে বানানো সেই আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার। জেলা প্রশাসকের খবর তো আছেই। স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর। সারোয়ারের বদলির সঙ্গে মাজারের আয় ব্যয় স্বচ্ছতার উদ্যোগের সম্পর্ক নেই। শেষ পৃষ্ঠা আছে চা শিল্পে সুবাতাস, আয়ের রেকর্ড। সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য পদ পেলেন 4 সাংবাদিক। যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, পুলিশ কনস্টেবল কারাগারে। ঠিকাদারদের কাজ ফেলে না রেখে রাখার নির্দেশ সিসি প্রশাসকের। পাগড়ি প্রদানকালে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী, কোরআনের নির্দেশনা মেনে চলে দুনিয়া আখিরাতে মুক্তি মিলবে। নৈতিক মূল্যবোধ ও সমৃদ্ধ জাতি গঠন শিশুদের ধর্মীয় শিক্ষা অপরিসীম। হাসপাতাল একাডেমিক কার্যক্রম চালুর দাবি সুনামগঞ্জ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের ধর্মঘটে শিক্ষার্থীরা। বিশ্বম্বরপুরে মাদক ও চুরির অভিযোগে যুবকের বাড়িতে আগুন, বিজিবি দেখে মদের চালান ফেলে পালাও চোরা কারবারিরা। মানব কল্যাণে অঙ্কুর সাহিত্য পাঠাগারের অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশকে উড়িয়ে অস্ট্রেলিয়ার প্রতিশোধ। তো আমরা প্রথম পৃষ্ঠায় সাদা পাথর বন্ধ ঘোষণা পাহাড়ি দলের কারণে, আর সবই আমরা আলোচনা হয়ে গেছে। কোথায় আসছে একটা নিউজ আসছে নাই, সেটা হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ। সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটে শিক্ষার্থীরা বিপাকে, এইরকম নিউজটা। এখন সুনামগঞ্জ মেডিকেল কলেজে খারাপ বলায়, তারা তো এই দেশে ক্রিম, সবচেয়ে মেধাবী ছাত্রগুলো মেডিকেলে চান্স পায়, এরাই ডাক্তার হয়। আচ্ছা, মেধাবীরা যদি এই কাজটা করতে পারে যে ধর্মঘট করে শিক্ষার্থীদের বিপদে ফেলে দিতে পারে, ধর্মঘটে শিক্ষার্থীরা যদি ধর্মঘট করতে পারে, তাহলে এটা থেকে কি হবে? আমরা কি আশা করতে পারি এদের কাছ থেকে? আপনি ধর্মঘট, শিক্ষার্থীরা যদি ধর্মঘট করে মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য তাদের শিক্ষা গ্রহণ নিজেরা নিজেদের বাধাগ্রস্ত করতে পারে, তাহলে তারা ভালো ডাক্তার হবে কেন? তারা তো তাদের যে দাবি একাডেমিক কার্যক্রম চালু হচ্ছে না, চালু হওয়ার জন্য আপনি ধর্মঘটে যাবেন কেন? চালু হওয়ার জন্য আপনি দরকার হলে প্রশাসক যারা আছে তাদের উপর চাপ তৈরি করবেন, অবস্থান ধর্মঘটে এইগুলা করবেন আপনি। এখন অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন কেন? তাদের আপনার শিক্ষাটা বন্ধ করবেন কেন আপনি? এই জিনিসটা আমি অনুরোধ করছি এটা বিবেচনা করার জন্য। আপনারা চাপ প্রয়োগ করেন, যত ধরনের চাপ প্রয়োগ করা সম্ভব আছে করেন। আপনারা প্রশাসকদের দরজার সামনে বসে থাকেন, প্রশাসকদের উপর চাপ প্রয়োগ করেন, প্রচার চালান, দেশে বিদেশে প্রচার চালান, এবং আলটিমেটলি এটা সমাধান করেন। সোশ্যাল মিডিয়া আছে তো, আজকাল সোশ্যাল মিডিয়াতে ভালো করে আসেন। ঠিকাদারদের কাজ ফেলে না রাখার নির্দেশ সিসি প্রশাসকের। জলাবদ্ধতা বুদ্ধিমতো সবুজ নগর করাই আমাদের লক্ষ্য। আমরা ভালো ম্যানেজমেন্ট আশা করছি, আমরা ভালো ম্যানেজমেন্ট হলে সবই হবে। আমরা জেলা প্রশাসনের, যেহেতু উনি উদ্যোগী মানুষ, ওনার কাছে খুবই ভালো ম্যানেজমেন্ট আশা করছি। উনি ভালো ম্যানেজমেন্ট দিলে অবশ্যই সবাই কাজ করবে। আমরা মনে করি যে তিনি ভালো কাজ করবেন এবং উদ্যোগগুলো অব্যাহত থাকবে। আর উদ্যোগ শুধু নিলেই হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে। তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন, মানুষের সমস্যা দেখছেন এবং সমাধানের চেষ্টা করছেন। আমরা আশা করি যে তিনি সব কটি ওয়ার্ডেই যাবেন এবং সমস্যাগুলো সমাধান করবেন দ্রুত। এই প্রত্যাশার অনুষ্ঠান শেষ করতে চাই। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আজকের অতিথি
অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফকে। একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি পিআইন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টসকে, যারা আমাদের এই অনুষ্ঠানে সহায়তা করলেন সম্প্রচারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।